ফিরছে। এনআইডির ফটোকপি আর নিজের জন্মসনদের কপি। নোমান আর চোখে একবার সেই দিকে তাকালো। মেয়েটা বুদ্ধি খাটিয়ে এগুলো সাথে নিয়ে এসেছিল ভাবতেই বিস্মিত হল। কিছুক্ষণ যেতেই নার্স সাদা ট্রিতে রাখা কয়েকটা ছোট্ট সিরিঞ্জার টিকা ভায়াল একে একে সাজিয়ে নিলেন। অলি আরিশকে কোলে নিয়ে নার্সের সামনে বসে আছে। আরিশ তো বুঝতেই পারছে না তার সাথে কি হতে চলেছে, কিন্তু অলির বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে বারবার। নার্স যখন সিরিঞ্জের টিকা ভরে বাতাস বের করল, অলি শক্ত করে ছেলের জামার কোণা চেপে ধরল। তার প্রতিক্রিয়া দেখে নার্স মিষ্টি হেসে বললেন, ভয় পাবেন না, বাচ্চাকে একটু শক্ত করে ধরুন, নড়াচড়া যেন না করে। রাতের আধারে নিস্তব্ধ চারিধার। অলি আর রায়া ফুচকা খেতে বসেছে। নোমান আরিশকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এরই মাঝে রায়া নোমানের উদ্দেশ্যে বলল, আপনি খাবেন না? নোমান উত্তর দিল না। অলি মুখে থাকা ফুচকাটা শেষ করে বলল, ভাইয়ার কোলে তো আলো আছে, সে খাবে কি করে? তবে তুমি চাইলে কিন্তু ভাইয়াকে খাইয়ে দিতেই পারো, ভাইয়া কিছুই মনে করবে না। নোমান কিছু বলতে যাবে তার আগেই রায়া একটা ফুচকা তার মুখের সামনে ধরল। নোমান আনমনেই হাঁ করে ফুচকাটা মুখে নিল। ফলস্বরূপ রায়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। নোমান এক পলক তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। খাওয়া দাওয়া শেষ হতেই তারা একটা বুকশপের সামনে এলো। এই বুকশপের মালিক তাদের পরিচিত, তাদের প্রতিবেশী, সেই জন্যই নোমান এখানে এসেছে। ভাই, কিছু ভালো মানের গ্রামার বই দেখান তো। নোমানের কথাই দোকানদার বই বের করতে লাগলেন। অলির মনোযোগ সেদিকে নেই, সে বারবার দোকানের বাইরের দিকে তাকাচ্ছে। তুমি কিছু খুঁজছ? অলি থতমত খেয়ে গেল, মুখে হাসি টেনে বলল, আমি একটু আসছি, তুমি আলোকে রাখতে পারবে? রায়া মাথা নেড়ে আরিশকে কোলে নিল। অলি নোমানের দিকে তাকিয়ে দেখল সে রায়ার জন্য বই ক্রয়ে ব্যস্ত। এই সুযোগে অলি হাঁটা ধরল। কিছুটা দূর আসতেই সে একটা এটিএম বুথ খুঁজে পেল। তার হাতে 1 টাকাও নেই। এভাবে অন্য কারো বাড়িতে কিভাবে থাকা যায়? সে কি পারবে নোমানের কাছে টাকা চাইতে? অলির খারাপ লাগল, সে এই টাকা ভাঙতে চায় না। আমি হিসেব করে টাকা ভাঙব, তারপর ভবিষ্যতে কোনো একটা কাজ করে আবারও টাকাগুলো রেখে দেব। আমি তার দেয়া 1 টাকাও নিতে চাই না, কিন্তু আমি অসহায়। অলি ভাবনা চিন্তা করে আবারও 20,000 টাকা তুলে নিল। বিউত থেকে বের হয়ে কয়েক কদম যেতেই সামনে নোমান আর রায়াকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেল। মিসেস অলি, তুমি এভাবে চলে এলে কেন? অলি আরিশকে কোলে নিতে নিতে বলল, এদিক দিয়ে খেলনা যাচ্ছিল, আলোর জন্য কিনতে চেয়েছিলাম, কিন্তু আমি আসতে আসতেই চলে গেছে। আমাকে বলতে পারতে। সমস্যা নেই ভাইয়া, আপনাদের হয়ে গেছে? হয়ে গেছে। চলুন তাহলে বাড়িতে ফেরা যাক। বাড়িতে ঢোকার পথেই এক প্রতিবেশী বলে উঠল, কি গো নোমান ভাই, বোন আর বউকে নিয়ে ঘুরতে গিয়েছিলে বুঝি? নোমান মুখে হাসি ঝুলিয়ে বলল, হ্যাঁ ভাই। অলি আর রায়া ফ্ল্যাটের ভেতরে ঢুকে গেল। এই এলাকায় নোমানেরা নতুন, অলি আসার পর তারা এখানে শিফট হয়েছিল। সবাই জানে নোমান আর অলি আপন ভাই বোন। অবশ্য নোমানের নান্য আছে বলে কেউ বাজে কিছু চিন্তাও করে না। নোমানের নান্নই সবাইকে বলে যে নোমান আর অলি আপন ভাই বোন। আর এখন তো নোমান বিয়ে করে বউও নিয়ে এসেছে, তাই উল্টোপাল্টা কিছু চিন্তা করার অবকাশও নেই। অলির আগে যেটুকু অস্বস্তি হতো, এখন রায়া থাকাতে একটু অস্বস্তি হয় না। রাত 11:43। অলি এশালের নামাজ আদায় করে, মশারি টানাচ্ছে। নামাজ পড়তেও দেরি হয়ে গেছে। আরিশ আজকে অনেক জ্বালাতন করেছে। ভ্যাকসিনের প্রভাবে জ্বর চলে এসেছে বাচ্চাটার। নান্নু আজ শোয়া হয়ে তসবি পাঠ করছেন। অলি আরিশের পাশে শুয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। ছেলেটার চোখ মুখ ফুলে গেছে কান্না করতে করতে। আচ্ছা, আপনি কাকে ভালোবাসতেন? রায়ার প্রশ্নে নোমান ঘ্রুকুচকে তাকালো। সে মাত্রই শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। এরই মাঝে রায়ার এমন প্রশ্নে সে খানিকটা অবাক হলেও উত্তর দেওয়ার প্রয়োজনটুকুও বোধ করল না। আপনার আমাকে ভালো না লাগলে আমি চলে যাব, আপনি শুধু একবার মুখ দিয়ে বলুন। নোমান এবার গম্ভীর গলায় বলল, আমি আপনাকে কোনোদিনই যেতে বলবো না। যদি আপনার কখনো মনে হয় আপনার চলে যাওয়া উচিত, বা আপনি যদি ভবিষ্যতে কখনো বেটার কাউকে পেয়ে যান, আমাকে নিঃসংকোচে বলবেন। রায়া আর প্রশ্ন করল না। নোমান তাকে চলে যেতে বলবে না, এটাই তার কাছে অনেক। এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? আশ্রয় দিয়েছে, দায়িত্ব নিয়েছে, এই তো অনেক। নোমান অন্যদিকে ফিরে চোখ বুঝল।
তবে আজ আর বরাবরের মতো অলির চেহারাটা বন্ধ চোখের পাতায় ভেসে উঠল না। সেই জন্য সে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করল। সে চায় না অলিকে নিয়ে ভাবতে। অলি পরনারী, তার উপর অন্য কারো স্ত্রী, সন্তানের মা। শুরু থেকেই সে অলির চিন্তা ঝেড়ে ফেলতে চেয়েছে, মনের উপর চাপও প্রয়োগ করেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। কথায় আছে না, মনের উপর জোর চলে না। তবে আজকে আপনা আপনি তার মন মস্তিষ্ক শূন্য হয়ে আছে। নোমান হঠাৎ করে রায়ার দিকে ঘুরতেই দেখল রায়া তার দিকেই তাকিয়ে শুয়ে আছে। নোমান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। স্বাভাবিক হতে প্রশ্ন ছুড়েল, ঘুমাচ্ছেন না? না, আল্লাহর কাছে প্রার্থনা করছি। প্রার্থনা? কিসের জন্য? আপনার কি আরও কিছুর প্রয়োজন আছে? নোমান মুখ ফসকে প্রশ্নটা করেই ফেলল। রায়া লাজুক হেসে বলল, আমার প্রয়োজন আছে কি নেই জানি না, তবে আমি প্রার্থনা করছি আল্লাহ যেন আপনার মনের সকল অস্থিরতা দূর করে দেয়, সেই সাথে আপনার নিষিদ্ধ ভালোবাসাকেও ভুলে যেতে সাহায্য করে। আমার ভালোবাসাটা নিষিদ্ধ সেটা আপনি কিভাবে জানেন? সেদিন অলিকে বললেন না, আপনি যাকে ভালোবাসেন তাকেও বিয়ে করতে পারবেন না? তখনই বুঝে নিয়েছিলাম আপনি এমন কাউকে ভালোবাসেন যাকে ভালোবাসা আপনার জন্য নিষিদ্ধ। আর নিষিদ্ধ কাউকে ভালোবাসাটা অন্যায়, যেটা মানুষকে ভালো থাকতে দেয় না। সেদিন যদি এভাবে না বলে শুধু বলতেন যে আপনি একজনকে ভালোবাসেন, তাহলে আমি কখনোই আপনাকে বিয়ে করতাম না। নোমান শান্ত চোখে রায়ার দিকে তাকিয়ে রইল। উর্মিলা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিহানের সাথে কথা বলছে। এরই মাঝে দিহান বলে ওঠে, এগুলো কি ভালো লাগে বলো? বিয়ের ডেট ফিক্সড হয়েও বিয়েটা হলো না, আর ভালো লাগছে না। এভি যে কবে একটু স্বাভাবিক হবে কে জানে। উর্মিলা তেজ মিশ্রিত কণ্ঠে বলে, আমার ভাইটা মরে যাচ্ছে আর আপনি বিয়ে নিয়ে পড়ে আছেন, সেলফিশ। দিহান দীর্ঘশ্বাস ছাড়ে। বন্ধুর দুঃখে তারও যে হৃদয় পড়ে। এভি কোথায়? কোথায় আর, রুমেই পড়ে আছে। আমার ভাইটা যে বউ ছাড়া এমন উন্মাদ হয়ে যাবে কল্পনাও করিনি। আমি কল করেছিলাম কয়েকবার, কিন্তু রিসিভ করেনি। বেশি কল দিলে আবার রেগেমেগে ফোন আছাড় মারবে, সেই জন্য থেমে গেছি। আচ্ছা, আপনি চলে গেলেও কি আপনি এরকম পাগল হয়ে যাবেন? দিহান থমকে গেল। ভাবনা চিন্তা না করেই বলে উঠল, আমি এভির মতো কখনোই তোমাকে সন্দেহই করব না, তাই আমাকে ছেড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। উর্মিলার চোখ বড় বড় হয়ে গেল। সন্দেহ? ভাইয়া ভাবির সন্দেহ করেছিল? কি নিয়ে সন্দেহ করেছিল? দিহান আহাম্মক বনে গেল। সে তো বেশি কিছুই জানে না, শুধু জানে আলভি বাচ্চাটাকে নিয়ে সন্দেহ করেছিল, আর সেটা অলি জেনে গিয়েছিল, সেই জন্যই চলে গেছে। কিন্তু এসব কথা যে কাউকে বলা বারণ। সন্দেহ করেছিল হয়তো, সেই জন্যই ভাবি চলে গেছে, এমনি এমনি তো আর যায়নি, তাই না? উর্মিলা শ্বাস ফেলল। আচ্ছা, আপনি সত্যি এই ব্যাপারে কিছুই জানেন না? আমি সত্যিই জানি না উর্মি, জানলে কি তোমাকে বলতাম না বলো? বলতেন না, এ ব্যাপারে আমি শিওর। এর আগেও ভাইয়া ভাবির বিয়ের ব্যাপারে আপনি জানতেন, কিন্তু আমাকে বলেননি। তবে এবার আমার বিশ্বাস যে আপনিও কিছুই জানেন না, কারণ ভাইয়া তার বউয়ের ব্যাপারে কাউকে কিছু জানাবে বলে মনে হয় না। যাক, তুমি বুঝতে পেরেছ। ভোরের দিকে আলভির ঘুম ভেঙে যায়। ঘুম বললে ভুল হবে, সে নেশা করে টাল হয়ে পড়েছিল। এখন শরীর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সে ফোনটা হাতে নিল টাইম দেখার জন্য, কিন্তু পাওয়ার বাটনে কয়েকবার চাপ দিয়েও ফোনটা অন করতে পারল না। ড্যাম ইট, এটারও এনার্জি শেষ। আলভি বহু কষ্টে উঠে বসে ফোনটা চার্জে লাগালো। ফোনের স্ক্রিন জ্বেলে উঠতেই সময় পরিলক্ষিত হল, ভোর 4:37। আলভি সময়টা দেখে আবারও বিছানায় গা এলিয়ে দিল। এরই মাঝে তার ফোনে টুংটং শব্দে বেশ কয়েকটা মেসেজ আসে। আলভি বিরক্তি নিয়ে বালিশে মুখ গুজে আবারও ঘুমে তলিয়ে যায়। ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে নিজ গতিতে, তবে এই মুহূর্তে ঘণ্টার কাঁটাটা 10-এর ঘর ছুঁয়েছে। ফোনের অবিরাম শব্দে আলভির ঘুম হালকা হয়ে আসে। হাত বাড়িয়ে ফোনটা নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই আলভির ঘুম উবে যায়। এক লাফে খাট থেকে উঠে প্রথমেই মেসেজগুলো চেক করতে লাগল। তার যেই বন্ধু ব্যাংকে কাজ করে, সেই বন্ধু মেসেজ দিয়েছে, তুই ভাবির যে অ্যাকাউন্ট ট্র্যাক করতে বলেছিলি, সেই অ্যাকাউন্ট থেকে টাকা ওঠানো হয়েছে। আলভির চোখজোড়া মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করে। ঠোঁটের কোণে ফুটে ওঠে অদ্ভুত হাসি। এক হাতে কপালের ওপর ছড়িয়ে থাকা সিল্কি চুলগুলো স্লাইড করে ধপাধপ পা ফেলে চলে গেল ওয়াশরুমে।
পূর্বে সবসময় ক্লিন শেভ করলেও এই অবস্থায় সেসব করার মন মানসিকতা কোনোটাই নেই। সেই সাথে অনেক ওয়েট লস হয়েছে তার। আগে যেখানে তার ওজন ছিল ৮২ কেজি, এখন সেখানে তার ওজন নেমে গেছে ৭০ কেজিতে। আলভি দ্রুত ফ্রেশ হয়ে এসে তার বন্ধুকে কল করে। ও কোথায় আছে? ফোনের ওপার থেকে তার বন্ধু বলল, তা তো আমি বলতে পারবো না দোস্ত, সেটা তো তোকে গিয়ে খুঁজে নিতে হবে। আলভি হাঁসফাঁস করে উঠল। ওকে ওকে, তুই শুধু বল ও কোন জায়গা থেকে টাকা তুলেছিল, বাকিটা আমি দেখছি। লোকেশন জেনে আলভি গাড়ি থেকে নেমে গাড়ি থেকে বেরিয়ে গেল। এরই মাঝে তার ফোনে গোয়েন্দা টিমের লিডারের কল আসে। আলভি ফোনটা রিসিভ করে গাড়ি থেকে নেমে গেল। হ্যালো, গোয়েন্দা লিডার বললেন,